নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ থাকবে সুপ্রিম কোর্টের হাতে। এছাড়া আলাদা সচিবালয় গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই বিষয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী জাবেদ আক্তারের সঙ্গে। জাবেদ, নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ নিয়ে সুপ্রিম কোর্টের যে রায় এবং আলাদা সচিবালয় গঠনের যে নির্দেশ এসেছে, এই ব্যাপারে সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে? সোহেল এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর একটি দ্বৈত বেঞ্চ একটি যুগান্তকারী রায় দিয়েছেন। সেটি হচ্ছে 1972 সালের যে মূল সংবিধান, সেই সংবিধানে অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা, তারা কে কোথায় চাকরি করবেন, তাদের বদলি পদোন্নতি, এই বিষয়গুলো একসময় সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত ছিল। পরবর্তীতে সংবিধানের 4র্থ সংশোধনীর মাধ্যমে এই ক্ষমতাটা ন্যস্ত করা হয় রাষ্ট্রপতির কাছে এবং 5ম সংশোধনী সেখানে বলা হয় যে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করেই তিনি তার এই যে দায়িত্ব সেটি প্রয়োগ করবেন। এবং এটি 5ম সংশোধনী বাতিল হয়ে যাওয়ার পরে 2011 সালে 30শে জুন যে পঞ্চদশ সংশোধনী সংসদে পাশ হয়েছিল, পঞ্চদশ সংশোধনী আইন, সেখানে নতুন করে আবার এই বিষয়টি যুক্ত হয় এবং এই যে অধস্তন আদালতের বিচারকদের বদলি পদোন্নতি, এই বিষয়গুলো সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত না থাকে, এটি রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে। এই 5 আগস্টে সরকার পতনের পর গত 25শে আগস্ট সুপ্রিম কোর্টের 10 জন আইনজীবী তারা হাইকোর্টে এটি রিট করেন এবং তাদের আপত্তির জায়গাটা হচ্ছে যে যদি এই নিম্ন আদালতের বিচারকদের পদোন্নতি বা কে কোথায় চাকরি করবেন এই বিষয়গুলো যদি সরকারের হাতে থাকে, তাহলে এখানে বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারেন। অর্থাৎ তারা কোনো রায় দিতে গেলে তাদের কোনো আদেশ এবং সেগুলোতে তাদেরকে চিন্তা করতে হয় অনেক কিছু। এবং গত 15-16 বছরে কিন্তু দেখা গেছে যে বিভিন্ন সময় বিচারকদেরকে বদলি করা হয়েছে এবং বিচারক নিয়োগের ক্ষেত্রেও অনেক ধরনের দুর্নীতির কথা আমরা জানতে পারি, যেটি সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ক্ষেত্রে সময় কিন্তু আমরা এগুলো জানতাম এবং ওপেন সিক্রেট ছিল। এই বিষয়গুলোতে পরবর্তীতে তারা রিট করেন, এটি চ্যালেঞ্জ করে এবং সেই রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব এবং দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ তারা একটি রুল দেন এবং দুটি রুল দেন। একটি হচ্ছে যে কেন এই যে 116 অনুচ্ছেদ বর্তমানে যেটি বিদ্যমান আছে, রাষ্ট্রপতির হাতে যে ন্যস্ত আছে বিচারকদের নিয়ন্ত্রণের ক্ষমতা, সেটি কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না। এবং আরেকটি বিষয় দিয়েছিলেন যে কেন বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠন করা হবে না। আজকে সেই রুলের শুনানি শেষে আজকে রায়ের জন্য দিন ধার্য ছিল। বিচারপতি আহমেদ সোহেল এবং দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ তারা এই রুলটি অ্যাবসুলেট করেছেন, অর্থাৎ যথাযথ ঘোষণা করেছেন এবং এর ফলে এখন থেকে নিম্ন আদালতের বিচারকদের বদলি, তাদের কর্মস্থল নির্ধারণ, কে কোথায় চাকরি করবেন, তাদের ছুটি মঞ্জুর, সবকিছু এখন থেকে সুপ্রিম কোর্টের হাতেই ন্যস্ত হলো আবার নতুন করে। এবং 1972 সালের যে সংবিধানের যেটি ছিল সেটি আবার পুনর্বহাল করা হলো এবং একই সাথে আগামী 3 মাসের মধ্যে আলাদা সচিবালয় গঠনের নির্দেশ দিয়েছেন এবং যে পঞ্চদশ সংশোধনীতে যে বিষয়টি ছিল সেটিকে বাতিল করা হয়েছে। এটি ছিল সংবিধানের 116 অনুচ্ছেদ নিয়ে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন, এই 3 জন একই মামলার আসামি। তাদের বিরুদ্ধে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার চলছে। গত 10 দিনে 35 জন সাক্ষ্য দিয়েছেন। আজকে রাজসাক্ষী হয়েছিলেন চৌধুরী আব্দুল্লাহ মামুন এবং আজকে 11:48 দিকে তিনি এই সাক্ষী দেওয়া শুরু করেন এবং তিনি তার সাক্ষ্যে তার প্রফেশনাল যে ব্যাকগ্রাউন্ড সেগুলো যেমন তুলে ধরেছেন এবং একই সাথে তিনি বলেছেন যে 2018 সালের যে নির্বাচন, সে সময় তখনকার সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন যে 50% ভোট যেন আগের রাতেই কাস্টিং করে রাখা হয় নৌকা প্রতীকে। এবং এটির পাশাপাশি তিনি বলেছেন যে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং ডিবি প্রধান ছিলেন হারুন, আরও কয়েকজনের নাম তিনি বলেছেন, ওসি মাঝহার, ওসি অপূর্ব, আব্দুল্লাহ কাফি সাবেক এএসপি, তাদের কথা বলেছেন যে তাদের সাথে সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সাথে সরাসরি যোগাযোগ থাকায় তারা বিভাগীয় যে কমান্ড সেগুলো তারা মানতেন না। কিছুক্ষণ আগে ব্রিফিং করেছেন এবং সেখানে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম তিনি যেটি বলেছেন যে এই যে জুলাই আগস্টের আন্দোলন যখন চলছিল তখন একটা কোর কমিটির মিটিং হতো এবং এই মিটিংটি হতো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হতো যে এই যে ছাত্র জনতা আন্দোলন করছে তাদেরকে কিভাবে দমন করা হবে, কৌশল নির্ধারণ করা হতো এবং সেখানে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হতো। এবং সেই বৈঠকে চৌধুরী আব্দুল্লাহ মামুন উপস্থিত থাকতেন, তিনি সেটি স্বীকার করেছেন। এর মাধ্যমেই তিনি যে জুলাই আগস্টের যে মানবতা বিরোধী অপরাধ সাথে তিনি যে জড়িত ছিলেন সেটি প্রমাণ হয় বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এখন পর্যন্ত তার সাক্ষ্য গ্রহণ চলছিল, কিছুক্ষণ আগে বিরতি দিয়েছে, তিনি আবারও বলবেন। এবং সেখানে তিনি একটি তথ্য জানিয়েছেন যে সমন্বয়কদেরকে যে ডিবি
ডিবি কার্যালয়ে আটকে রাখা হয়েছিল সেই সিদ্ধান্তটি এসেছিল ডিজিএফআইয়ের পক্ষ থেকে এবং ডিজিএফআইয়ের পক্ষ থেকে সিদ্ধান্ত আসার পর এটি কার্যকর করেছিল ডিবি। এই পর্যন্ত তিনি সাক্ষ্য দিয়েছেন। এখন বিরতির পরে এই যে জুলাই আগস্টের আন্দোলনে সেখানে তার কি ভূমিকা ছিল এবং কিভাবে বিভিন্ন অস্ত্র ব্যবহার করে, মারণাস্ত্র ব্যবহার করে কিভাবে সবাইকে দমন করার বিষয়টি সিদ্ধান্ত হয়েছিল, সেই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই তিনি জানাবেন। পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে আবার আমরা দর্শককে জানাতে পারবো। হাইকোর্ট এবং ট্রাইব্যুনালের এই ছিল সবশেষ সংবাদ। রুমিতা।